সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে যারা আমার স্পেশাল বাংলা ক্লাস উপভোগ করছেন তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বানানের একটি উল্লেখযোগ্য ক্লাস। আমার এই ক্লাসে অনেকগুলো অর্থাৎ প্রায় সবগুলো বানানের নিয়ম আমি তুলে ধরার চেষ্টা করেছি ছোট ছোটভাবে। অবশ্যই আপনারা এই ক্লাসটি সুন্দরভাবে উপলব্ধি করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে কয়রস্যি কি এবং কয় দীর্ঘী কি এর ব্যবহার। তাহলে আজকে আমরা দেখি যে কয় রশ্মিটা কোথায় বসবে এবং কয় দীর্ঘী কোথায় বসবে, এই নিয়মটা আমরা এখন লক্ষ্য করব। যেমন আমরা দেখছি কয় রশ্মি কি দিয়ে প্রশ্ন করা হলে তার উত্তর যদি হ্যাঁ বা না হয় তাহলে সেখানে রস্যইকার হবে, অন্যথায় দীর্ঘইকার হবে। অর্থাৎ যেখানে আমরা কি দিয়ে প্রশ্ন করলে যদি অনেক বড় উত্তর আশা করি বা বড় উত্তর পাই তাহলে সেখানে দীর্ঘিকার হবে, আর যদি কোনো কি দিয়ে প্রশ্ন করলে যদি ছোট উত্তর পাই অর্থাৎ হ্যাঁ অথবা না পাই তাহলে সেখানে রস্যইকার হবে। যেমন উদাহরণ দিলে আমরা স্পষ্ট হতে পারবো। স্ক্রিনে তিনটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। যেমন তুমি কি যাবে, এখন তোমার কাছে প্রশ্ন করছে তুমি কি যাবে, তুমি উত্তর দিলে হ্যাঁ অথবা না, তাহলে এখানে কিন্তু কয় রশ্মি বসছে। আবার যদি বলি তুমি কি খাবে, তাহলে উত্তর দিল হ্যাঁ বা না, অর্থাৎ তুমি কি খাবে হ্যাঁ বা না। এই হ্যাঁ বা না উত্তর যখনই দিচ্ছি তখনই প্রশ্নের কি হচ্ছে কয় রশ্মি। আর যদি বলি তুমি কি খাবে, যেমন উত্তর হচ্ছে হ্যাঁ আমি এখন ভাত খাবো, ডাল খাবো, মাছ খাবো, পোলাও খাবো ইত্যাদি খাবো, এই যে বিষয়গুলো বলছে অর্থাৎ একটা বড় আকারের উত্তর আসছে, তাহলে সেখানে কিন্তু কয় দীর্ঘী কি বলবে। তারপরে আমরা দেখছি যে বিষয়বাচক শব্দ বোঝানোর জন্য অর্থাৎ বিষয় প্রকাশ করতে কয় দীর্ঘী কি ব্যবহৃত হবে। তাহলে এখানে আমি উদাহরণ দিলে বুঝতে পারবো যে কি জ্বালা তোমার যন্ত্রণায় আর বাঁচি না, এখানে এই কি জ্বালায় কিটা কিন্তু দীর্ঘিকার হবে। এই বিস্ময়সূচক বাক্যের ভিতরে কখনো কিন্তু রস্যইকার হবে না, মানে রস্যইকার রশ্মি কয় রশ্মি এইটা হবে না, হবে কি কয় দীর্ঘী। যেমন উদাহরণে পাচ্ছি কি যন্ত্রণা আর সইতে পারছি না, এই যে কি, এই কি কিন্তু রস্যইকার না হয়ে হবে বিস্ময়সূচক বাক্যের ক্ষেত্রে হবে দীর্ঘইকার। যেমন আমরা পরবর্তী নিয়ম আমরা আরেকটু দেখি। পরবর্তী নিয়মে দেখছি যে প্রমিত বাংলা বানানে শব্দের শেষে দীর্ঘইকার থাকলে গণ যোগী রস্যইকার হবে, অর্থাৎ দীর্ঘইকারের পরে যদি গণ যুক্ত হয় তাহলে ওই দীর্ঘইকারটি রস্যইকার হবে। যেমন আমরা দেখছি সহকারী একটা শুদ্ধ বানান, এই কারির পরে দীর্ঘিকারের পরে যখনই আমরা গণ যুক্ত করছি তখন এই দীর্ঘইকারটা রস্যইকার হচ্ছে। যেমন কর্মচারী, এই কর্মচারীটা একটা শুদ্ধ বানান, এই কর্মচারীর পরে যখনই গণ যুক্ত করছি তখন ওই রয় দীর্ঘিকারটা রয় রস্যইকার হয়ে গেছে কর্মচারী। কর্মী, কর্মীগণ। তারপর আসছে দেখা যাচ্ছে যে কোনো বিশেষ্য বা বিশেষণ শব্দের শেষে দীর্ঘইকার থাকলে, কোনো বিশেষ্য বা বিশেষণ শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে এবং তারপর অন্য শব্দ তয় বা তয়কারে তা দন্তনয় দীর্ঘী নি বা মধ্যাহ্নয় দীর্ঘী নি যুক্ত হলে শেষে দীর্ঘইকারটি অবশ্যই রস্যইকার হবে। আমরা একটু উদাহরণের দিকে লক্ষ্য করলে আরো স্পষ্ট হতে পারবো। যেমন উদাহরণে দেখি আসছে প্রাণী, এই মধ্যাহ্নয় দীর্ঘী এটা শুদ্ধ বানান, এই শুদ্ধ বানানোর পরে যখন এই বিদ্যা অন্য শব্দ বিদ্যা যুক্ত হয়েছে তখন এই দীর্ঘিকারটা রস্যইকার হয়ে গেছে। যেমন মন্ত্রী একটা শুদ্ধ বানান, এরপরে পরিষদ যখন যুক্ত হয়েছে তখন এই মন্ত্রী দীর্ঘিকারটা রস্যইকার হয়ে গেছে। তারপর আসছে দায়ী, দয়কার দা অন্তঃস্থ দীর্ঘী, এই দায়ের পরে যখনই তয়ব যুক্ত হয়েছে তখন দায়িত্ব এই দীর্ঘিকারটা রস্যইকার হয়েছে। মন্ত্রী প্লাস তয়ব মন্ত্রিত্ব। তারপর আসছে প্রতিযোগী প্লাস তা, প্রতিযোগীর পরে যখনই তা যুক্ত হচ্ছে প্রতিযোগী শব্দটা কিন্তু শুদ্ধ বানান, প্রতিযোগী গয় দীর্ঘী এর সাথে যখনই তা যুক্ত হচ্ছে ঠিক তখনই কিন্তু এই গয় দীর্ঘীটা রস্যইকার হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রতিযোগিতা। প্রতিদ্বন্দ্বী প্লাস তা প্রতিদ্বন্দ্বিতা। তারপরে আসছে আমরা দেখি দুঃখী প্লাস নি দুঃখিনী, এই দুঃখী একটা দীর্ঘী এরপর আবার একটা দন্তনয় দীর্ঘী যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই
ক্ষয় দীর্ঘিটা রস্যিকার হয়ে যাচ্ছে, অর্থাৎ দুঃখিনী অধিকারী, অধিকারী রয় দীর্ঘি এর সাথে মূর্ধন্য দীর্ঘি যখনই যুক্ত হচ্ছে তখনই কিন্তু ওই কারী দীর্ঘিকাটা রস্যিকার হচ্ছে, অর্থাৎ অধিকারিণী। এর পরবর্তীতে আমরা নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে বেশি এবং বেশি এর ব্যবহার, অর্থাৎ কোন শব্দে বয়কার বিয়ে তালিবসায় রস্যি বেশি হবে আর কোন শব্দে বয়কার বিয়ে তালিবসায় দীর্ঘি বেশি হবে, সেই নিয়মটা আমরা এখন লক্ষ্য করব। যেমন একটা হচ্ছে বহু বা অনেক অর্থে ব্যবহার হবে বেশি, অর্থাৎ অনেক বুঝালে সেখানে বেশি হবে। উদাহরণ যেমন আসছে আমার বেশি টাকা আছে, অর্থাৎ আমার বেশি টাকা আছে, এই বেশিটা বয়কার বিয়ে তালিবসায় রস্যি হবে। আবার যদি এখানে যদি বলা হয় শব্দের শেষে যেমন ছদ্মবেশী প্রতিবেশী শব্দে সবসময় কিন্তু বয়কার বিয়ে তালিবসায় দীর্ঘি হবে, অর্থাৎ একটা শব্দের শেষে যখনই যুক্ত হচ্ছে তখনই কিন্তু বেশিটা দীর্ঘিকার হবে, অর্থাৎ বয়কার বিয়ে তালিবসায় দীর্ঘি। যেমন উদাহরণ আমরা পেয়েছি ছদ্মবেশী প্রতিবেশী ইত্যাদি। এর পরবর্তীতে আমরা দেখছি দয় দীর্ঘ দু এবং দয় হ্রস্ব দু এর ব্যবহার। তাহলে কোন বানানের সময় দয় হ্রস্ব হবে দু দিয়ে শুরু হবে, আবার কোন বানানের সময় দয় দীর্ঘ দিয়ে শুরু হবে। যেমন আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো যে দূরত্ব বোঝায় না এমন শব্দে দর সঙ্গে কিন্তু হ্রস্বকার হবে, দূরত্ব বুঝাচ্ছে না, দূরত্ব বুঝাবে না তখনই সেই সকল শব্দে কিন্তু আমাদের কি বলবে দয় হ্রস্ব করবে। উদাহরণের দিকে লক্ষ্য করি যে দূর অবস্থা অর্থাৎ খারাপ অবস্থা, দুরন্ত দুরন্তপনা, দুরাকাঙ্ক্ষা দুরারোগ্য, দুরূহ দুর্গা দুর্গতি, দুর্গ দুর্দান্ত, দুর্নীতি, যে অনেকগুলো শব্দ আমরা পেলাম যেগুলো দূরত্ব বুঝাচ্ছে না, এই শব্দগুলোর বানানে কিন্তু দয় হ্রস্ব বসছে। আর যদি দূরত্ব বুঝায়, অর্থাৎ যদি কোনো শব্দের দূরত্ব বুঝায় এখানে কিন্তু দর সাথে দীর্ঘকার যুক্ত হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে উদাহরণে আমরা লক্ষ্য করি দূর মানে দূরত্বকে বোঝায়, দূরবর্তী, দূর দূরান্ত, দূরীকরণ, অদূর, দূরত্ব, দুর্বীক্ষণ ইত্যাদি। এই যে কতগুলো শব্দ আমরা পেলাম যে কোন বানানের শব্দে দয় হ্রস্ব বসবে, কোন বানানের সময় দয় দীর্ঘ বসবে, এটা আমরা অবশ্যই আমরা এই উদাহরণ দেখে বা নিয়ম দেখে বুঝতে পেরেছি। এবং আমাদের দয় হ্রস্ব এবং দয় দীর্ঘ বানান যখন লিখব তাহলে আমরা এই নিয়মগুলো মনে রাখতে পারলে আমাদের আর এই ভুলটা হবে না। যেমন আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো শব্দের শেষে জীবী থাকলে দুটি বর্ণেই দীর্ঘিকার হবে, অর্থাৎ বর্গজয় দীর্ঘি বয় দীর্ঘি। যেমন আমরা দেখতে পাচ্ছি চাকরিজীবী, এই চাকরির সাথে জীবী যুক্ত হয়েছে, জীবী দীর্ঘিকার, অর্থাৎ সবসময় জীবী দীর্ঘিকার থাকবে। যেমন পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী, বুদ্ধিজীবী ইত্যাদি। তার পরবর্তীতে আমরা দেখছি পদের শেষে বলি বা আবলি থাকলে হ্রস্বইকার হবে। যেমন আমরা দেখছি যে শর্তাবলী, কার্যাবলী, ব্যাখ্যাবলী, নিয়মাবলী, পদাবলী, তথ্যাবলী, এই যে বলি বা আবলি যখন উচ্চারিত হচ্ছে তখন এগুলো সবসময় হ্রস্বইকার ব্যবহৃত হচ্ছে। তারপরের নিয়মটা আমরা দেখছি শব্দের শেষে অঞ্জলি থাকলে লতে বা শব্দের শেষে সবসময় হ্রস্বইকার হবে, অর্থাৎ অঞ্জলি শব্দটা যেমন হ্রস্বইকার লয় রস্যি, এর পূর্বে অন্য কোনো শব্দ যুক্ত হলেও ওই লয় রস্যিই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সবসময় হ্রস্বইকার হবে। যেমন আমরা এখানে দেখছি যে শ্রদ্ধাঞ্জলি, এই শ্রদ্ধা প্লাস অঞ্জলি সমান শ্রদ্ধাঞ্জলি, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি যে অঞ্জলি শব্দের পূর্বে শ্রদ্ধা শব্দ যুক্ত হয়েছে, তাই কিন্তু এখানে দীর্ঘিকার লয় রস্যিটা পরিবর্তন হয়নি, লয় রস্যি বসছে। যেমন পুষ্পাঞ্জলি, পুষ্প প্লাস অঞ্জলি পুষ্পাঞ্জলি, গীতা প্লাস অঞ্জলি গীতাঞ্জলি। আমরা যখনই কোনো চাকরির পরীক্ষা বা এইচএসসি যখন বোর্ড পরীক্ষায় দেয় তখন যে 2 নম্বরে আমাদের যে বানান শুদ্ধি আসে সেখানে ফের অঞ্জলি দিয়ে একটা থাকে, হয় শ্রদ্ধাঞ্জলি না গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি। আমরা এখন থেকে মনে রাখবো সকল অঞ্জলি সবসময় হ্রস্বইকার হবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে যদি সম্পূর্ণ বা ইংরেজিতে কমপ্লিট অর্থ বোঝায় তাহলে প বর্ণে দীর্ঘকার হবে। মানে যদি কোনো শব্দের সম্পূর্ণতা বোঝায় বা ইংরেজিতে কমপ্লিট অর্থ বোঝায় তাহলে প এর সাথে সবসময় দীর্ঘকার হবে। আমরা অলরেডি উদাহরণ সম্পূর্ণ শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এখানে প এর সাথে দীর্ঘকার হয়েছে। যেমন উদাহরণ আরো পাচ্ছি পূর্ণ রূপ, অর্থাৎ সম্পূর্ণ বুঝেছে, পূর্ণ মান অর্থাৎ সম্পূর্ণ মানটা, সম্পূর্ণ, পরিপূর্ণ, অপূর্ণ ইত্যাদি।
এর পরবর্তীতে আমরা আরেকটা নিয়ম দেখতে পাচ্ছি, যদি বারবার, হ্যাঁ, যদি বারবার বা ইংরেজিতে রি অর্থে ব্যবহার হয় তাহলে প এর পরে রস্যকার বসবে। অর্থাৎ এখানে এর আগের নিয়মটা বসছে যে সম্পূর্ণ তা বুঝালে দীর্ঘকার বসবে, আর যদি বারবার বোঝায় তাহলে অবশ্যই পর সাথে রস্যকার হবে। যেমন আমরা এখানে দেখছি পুনঃ পুনঃ, মানে বারবার, পুনঃ প্রকাশ মানে আরেকবার প্রকাশ করো, পুনঃ পরীক্ষা আরেকবার, পুনর্বার আরেকবার পরীক্ষা হচ্ছে, পুনঃপ্রতিষ্ঠা, পুনর্জীবিত। তাহলে আমরা এই নিয়মের সাথে এই উদাহরণগুলো লক্ষ্য করলে আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে যখনই বারবার বুঝাবে তখনই পর সাথে রস্যকার, আর যখনই সম্পূর্ণ বুঝাবে তখনই পর সাথে দীর্ঘকার বসবে, এবং যা আমরা উদাহরণে পেয়েছি। যেমন আমরা পরবর্তী আরেকটি নিয়মে দেখতে পাই, যে সকল যুক্ত বর্ণ ওয়ালা বিদেশি শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলোতে অবশ্যই যুক্ত বর্ণের মূর্ধন্য বা মূর্ধন্য না হয়ে হবে দন্ত স এবং দন্ত ন। অর্থাৎ আমরা যুক্ত বর্ণে যেমন আমরা পেয়েছি, উদাহরণ দেখতে পাই যে স্টেশন, স্টেশন একটা বিদেশি শব্দ, এই দন্ত স একটা হয়েছে, স্টোর, স্টার, পোস্ট, স্টার, বাস স্ট্যান্ড, মাস্টার, ডাস্টার, পোস্টার ইত্যাদি। আবার আমরা পেইন্টার, এই দন্ত ন একটা যুক্ত হয়েছে। তাহলে এখানে বিদেশি শব্দ, বিদেশি যুক্ত বর্ণওয়ালা যে শব্দ বাংলা ভাষায় সেগুলো দন্তস্ব হয়েছে এবং দন্তন হয়েছে, অবশ্য মূর্ধন্য বা মূর্ধন্য হবে না, যেমন পেইন্টার, প্রিন্টার, চেন্ট, সেন্টার ইত্যাদি। এর পরবর্তীতে আমরা দেখছি যে ইংরেজিতে এস এর প্রতি বর্ণ দন্তস্ব হলে আর SION TION এর পরিবর্তে তালিবর্ষা বলবে। যেমন আমরা দেখছি কমিশন, এই কমিশনে কিন্তু SION, তাই এখানে কিন্তু তালিবর্ষা বসছে। এডুকেশন, এখানে এডুকেশনে কিন্তু TION তালিবর্ষা বসছে। অ্যাপ্লিকেশন, এখানে তো অ্যাপ্লিকেশনটা কিন্তু TION, তাই তালিবর্ষা বসছে। শিট, SHEET, এখানে SH এর জন্য কিন্তু তালিবর্ষা বসছে। মিশন, SION, মিশনও কিন্তু তালিবর্ষা বসছে। তাহলে আমরা বুঝি যে ইংরেজিতে যখন SH এর মতো বা SION TION উচ্চারিত হবে তখন কিন্তু ওই বর্ণে বাংলায় এসে তালিবর্ষা বসবে। যেমন আমরা আরেকটা শব্দ এখানে খুব ভালো করে বোঝার চেষ্টা করব, যে অদ্ভুত আর ভুতুরে। এই অদ্ভুত এবং ভুতুরে এই দুটো শব্দই মাত্র রস্যকার হবে, আর সকল ভূতের সাথে কিন্তু দীর্ঘকার হবে। অর্থাৎ আমরা একটা বিষয় মনে রাখবো, অদ্ভুত আর ভুতুরে যে জায়গাটা, অদ্ভুত জায়গা আর ভুতুরে, এই দুটো জায়গায় এই দুটো শব্দে সবসময় রস্যকার হবে, আর সকল ভূত ভয় দীর্ঘত, এই ভূত শব্দের বানানে সবসময় দীর্ঘকার হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি ভূত ভয় দীর্ঘত, ভস্মীভূত, বহির্ভূত, ভূতপূর্ব। তাহলে আমরা এখানে এই নিয়মটা লক্ষ্য করবো, শুধুমাত্র দুটো শব্দের ভুতুরে আর হচ্ছে অদ্ভুত শব্দের রস্যকার, আর বাদ বাকি ভূত শব্দের সাথে দীর্ঘকার হবে। পরবর্তী নিয়মটা আমরা দেখি যে হীরা বা নীল অর্থে সকল বানানে দীর্ঘকার হবে। হীরা বা নীল অর্থে সকল বানানে দীর্ঘকার হবে। যেমন আমরা হীরা একটা দীর্ঘকার, হিরো একটা, নীল, সুনীল, নীলক বা নীলিমা, নীলিমাটা ফেলে আসে, তাহলে নীলিমাটা এখানে সবসময় আমরা মনে রাখবো দীর্ঘকার হয়েছে। পরবর্তী সব নিয়মে আমরা দেখতে পাচ্ছি, পরবর্তী নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে শব্দের বিশেষণবাচক বা গুণ, দোষ গুণ বুঝায় এরকম আলিশ থাকলে তা অবশ্যই রস্যকার হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, শব্দের বিশেষণবাচক, বিশেষণ বললেই কিন্তু দোষ গুণ বোঝাচ্ছে, তার দোষ গুণ বোঝায় এরকম আলি শব্দে সবসময় রস্যকার হবে। যেমন সোনালী, সোনা প্লাস আলি, রূপা প্লাস আলি, রূপালী, বর্ণালী, বর্ণ প্লাস আলি, হেয়ালি, হেয়াল প্লাস আলি, খেয়ালি, মিতালি, মিতা প্লাস আলি ইত্যাদি। তাহলে আমরা স্পষ্ট হতে পারলাম যে দোষগুণ বোঝায় এরকম শব্দে সবসময় আলি, আ, লয়, রস্যি শব্দ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ রস্যইকার ব্যবহৃত হয়েছে। যেমন আমরা এর পরবর্তীতে আমরা পাচ্ছি যে শব্দান্ত, অর্থাৎ শব্দের শেষে অন্তস্থ ইয় বা অনিয় প্রত্যয় যোগ হলে ওই শব্দে দীর্ঘইকার হবে। যেমন আমরা দেখছি জাতি প্লাস ইয় অর্থাৎ জাতীয়, দেশি প্লাস ইয় অর্থাৎ দেশীয়, পানি প্লাস ইয় অর্থাৎ পানীয়, শ্রী প্লাস অনিয়, এটা হচ্ছে প্রত্যয় সূত্র আসছে, শ্রী প্লাস অনিয় স্মরণীয়, ব্রি প্লাস অনিয় বরণীয়, গুপ প্লাস অনিয় গোপনীয়। তাহলে আমরা একটা বিষয় জানলাম যে অন্তস্থ বা ইয় বা অনিয় প্রত্যয় যোগ হলে ওই শব্দে
অবশ্যই দীর্ঘইকার হবে। পরবর্তী নিয়মে দেখছি হসন্তত্ব এর সাথে স্বর চিহ্ন যোগ হলে অবশ্যই সেই হসন্তত্ব জায়গায় ত হবে। যেমন আমরা দেখছি জগৎ, এই জগৎ একটা শব্দ, এই জগৎ শব্দটা যখন এর সঙ্গে একটা স্বর চিহ্ন আসছে, স্বর চিহ্ন যখন একার যুক্ত হয়েছে অর্থাৎ জগতে, তখনই কিন্তু এখানে ওই হসন্তত্ব জায়গায় ত বসছে। জাগতিক, এখানে রস্বীকার আসছে এই জন্য ত বসছে। বিদ্যুৎ, বিদ্যুৎই কিন্তু এখানে স্বর চিহ্ন আসেনি, তাই কিন্তু এখানে খণ্ডত্ব বা হসন্তত্ব বসছে। কিন্তু যখনই ওর সঙ্গে তয়কার তে যুক্ত হয়েছে একার আসছে, তখনই বিদ্যুতে বা বৈদ্যুতিক, ভবিষ্যতে, হ্যাঁ, আত্মসাৎ, এই আত্মসাতে একার যখন আসে তখন এই হসন্তত্ব বা খণ্ডত্বকে ত পূর্ণ ত হিসেবে পাচ্ছি, যেমন সাক্ষাৎ, সাক্ষাতে। পরবর্তী নিয়মে আমরা নিয়মকে আমরা লক্ষ্য করব যে ইক প্রত্যয়যুক্ত হলে যদি শব্দের প্রথমে অকার থাকে তা পরিবর্তন হয়ে আকার হবে। যেমন আমরা দেখছি অঙ্গ প্লাস ইক যুক্ত হয়েছে তখনই সাথে সাথে আকার আসছে আঙ্গিক। পরস্পর প্লাস ইক পারস্পরিক, এই আকারটা আসছে পারস্পরিক। বর্ষ প্লাস ইক বার্ষিক, এখানে এই আকার আসছে। সংস্কৃত প্লাস ইক সাংস্কৃতিক, পরলোক প্লাস ইক পারলৌকিক, অর্থ প্লাস ইক আর্থিক। তাহলে এই উদাহরণগুলো দেখে আমরা নিয়মে আরেকবার আলোচনা করি যে ইক প্রত্যয় যুক্ত হলে যদি শব্দের প্রথমে অকার থাকে তা পরিবর্তন হয়ে আকার হবে, যা আমরা উদাহরণে পেয়েছি। এর পরবর্তী নিয়মে আসছে রেফের পর ব্যঞ্জন মানে কখনো দ্বিতীয় হবে না। এই নিয়মটা আমরা আরো একটি ক্লাস আমরা আলোচনা করেছিলাম প্রমিত বাংলা বানানে, আপনারা ওইটা লক্ষ্য করলে আরো স্পষ্ট হতে পারবেন, ছোট করে দেওয়া আছে। যেমন এখানে আসছে কার্তিক, কার্তিক, একসময় তয় ত ব্যবহার করতো, কিন্তু এখন এই রেফের পরে ব্যঞ্জন মানে দ্বিতীয় হয়, তাই ত করছে। কর্ম, কর্ম, অর্চনা, অর্চনা। তারপরে আসছে সংস্কৃত নারীবাচক শব্দে সবসময় দীর্ঘিকার হবে, যেমন গৃহিণী, কল্যাণী, নেত্রী, পাত্রী, গর্ভধারিণী ও বিখারিণী, এই নারীবাচক শব্দে সবসময় দীর্ঘিকার বসছে। পরবর্তী নিয়মে আমরা দেখব যে জাতীয় ভাষার নামের শেষে রস্বইকার ব্যবহৃত হবে। যেমন আমরা দেখছি জাতিবাচকে আসছে ইহুদি রস্বইকার, বাঙালি রস্বইকার, জাপানি রস্বইকার, তারপর আসছে ভাষা, ভাষার নামের পরে আসছে আরবি রস্বইকার, ইংরেজি রস্বইকার, জাপানি রস্বইকার ইত্যাদি। এর পরবর্তী নিয়মটা দেখছি প্রশ্ন করা বুঝায় না এমন শব্দে কে আলাদা করে লেখা যাবে না। তাহলে প্রশ্ন করা বুঝাচ্ছে না তখনই যদি কে ব্যবহার করি সেই কে কে কিন্তু আলাদা করে লেখা যাবে না, একসঙ্গে লিখতে হবে। আমরা উদাহরণ দিলে স্পষ্ট হবে, যেমন দেলোয়ারকে আসতে বলো, এটা কিন্তু প্রশ্ন করা বুঝাচ্ছে না, দেলোয়ারকে আসতে বলো, এই কেটা ওই শব্দের সঙ্গে যুক্ত হবে। মঈনুদ্দিনকে খবরটা দিও, মঈনুদ্দিনকে খবরটা দেওয়ার কথা বলছে, তাহলে এখানে মঈনুদ্দিন কে বলছে, এখানে কিন্তু মঈনুদ্দিন এই কেটা কিন্তু কোনো প্রশ্নবোধক কে নয়। তারপর আসছে প্রশ্নবোধক কে কে আলাদা করে, এই যে প্রশ্নবোধক বাক্যে কে আলাদা করে লিখতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে সাইফুল বিন আব্দুল কালাম কে, হু, অর্থাৎ হু ইজ সাইফুল বিন কালাম। তারপর আছে ইমতিয়াজ উদ্দিন কে, আব্দুল আহাদ কে, দেলোয়ার কে। এই যে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্ন করা হলে এটা কিন্তু আলাদা বলবে, আর প্রশ্ন করা না বোঝালে এটা কিন্তু একসাথে বলবে। যেমন আমরা পরবর্তী নিয়মটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা তিনটে চন্দ্রবিন্দু ব্যবহারের নিয়ম, যেমন যেসব শব্দ সংস্কৃত থেকে এসেছে, কি পাচ্ছে, যেসব শব্দ সংস্কৃত থেকে এসেছে সেসব শব্দের নাসিক্য বর্ণ উময় ইয় মধ্যাহ্ন দন্তন ম অনেশ্বর থাকলে এবং বাংলা ভাষায় সেগুলো বাদ পড়লে বাদ পড়া বর্ণের আগে অবশ্যই চন্দ্রবিন্দু হবে। যেমন আমরা দেখছি একসময় সংস্কৃত শব্দ বঙ্কিম, এই বঙ্কিম থেকে আসছে বাঁকা, এখানে কিন্তু উমটা বাদ পড়েছে, এই জন্য এই বাঁকাটা চন্দ্রবিন্দু। অঙ্ক উময় উময় ক দন্ত নেই, উমটা বাদ পড়েছে অর্থাৎ আকা, এই জন্য এখানে চন্দ্রবিন্দু। পঞ্চ থেকে পাঁচ, তারপরে কণ্টক থেকে কাটা, এখানে চন্দ্রবিন্দুর। ষষ্ঠ ষণ্ড থেকে সার, চন্দ্রবিন্দুর। যন্ত্র থেকে জাতা, চন্দ্রবিন্দুর। কন্থা থেকে কাথা,
চন্দ্রবিন্দু, খান থেকে খাম চন্দ্রবিন্দু, ইন্দুর থেকে ইঁদুর চন্দ্রবিন্দু, গ্রাম থেকে গা চন্দ্রবিন্দু, অন্ধকার থেকে আধার চন্দ্রবিন্দু, বন্ধন থেকে বাঁধন চন্দ্রবিন্দু। পরবর্তী নিয়মটা আমরা দেখতে পাচ্ছি যে সম্মানসূচক সর্বনামের ক্ষেত্রে চন্দ্রবিন্দু ব্যবহৃত হবে। যেমন 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 1975 সালে 75 খ্রিস্টাব্দে কিছু বিপদগামী সেনা অফিসার ওনাকে সপরিবারে নিহত করেছিল। এখানে একটা বিষয় বুঝতে হবে, সম্মানসূচক সর্বনাম, তাহলে ওনা একটা সম্মানসূচক সর্বনাম, অর্থাৎ বঙ্গবন্ধুর নামের পরিবর্তে এখানে ওনা শব্দটা আসছে, ওনা সর্বনাম আসছে, সেই জন্য ওখানে চন্দ্রবিন্দু করছে। তিনি বাংলাদেশকে সোনার বাংলা গড়তে স্বপ্ন দেখেছিলেন, তাহলে এই তিনটা কিন্তু এখানে চন্দ্রবিন্দু আসছে, অর্থাৎ সর্বনাম হিসেবে। তারপরে আসছে দ্বিরুক্ত বা ধনাত্মক শব্দ সমূহেও চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। যেমন ভোব, শাসা, এগুলো দ্বিরুক্তি বা ধনাত্মক বোঝায়, এই জন্য এখানে ভোবতেও চন্দ্রবিন্দু, শাসাতেও চন্দ্রবিন্দু। পরবর্তীতে আমরা দেখছি বিদেশি শব্দে মধ্যাহ্ন স এবং মধ্যাহ্ন স ব্যবহার হবে না। বিদেশি শব্দে মধ্যাহ্ন স এবং মধ্যাহ্ন স ব্যবহার হবে না। যেমন হর্ন, কর্নার, শমিম, সালাম, স্টার, ইনসান ইত্যাদি। আমরা অনেকগুলো শব্দের নিয়ম এখানে আলোচনা করেছি। অবশ্যই আপনাদের এই নিয়মটা আপনাদের খুবই উপকারী আসবে, এই প্রত্যাশা আমি রাখি, এবং আশা করি এই যে আমাদের অনেকগুলো বানানের নিয়ম আমরা একসঙ্গে আলোচনা করলাম এবং শব্দের উদাহরণ দিয়ে দিয়ে যা আপনাদের খুবই উপকার হবে, এই প্রত্যাশা নিয়েই আমি কিন্তু এই নিয়মটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি আপনাদের আস্তে আস্তে যত সমস্যাগুলো থাকবে গ্রামারের বা ব্যাকরণের, এই ব্যাকরণের সমস্যা সমাধান করার চেষ্টা করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।